এখানে প্রথমে আমার ছেলে জামাই তারা দেখে গেছে, দেখে যাওয়ার পরে আমাকে কথা বলে তারপরে আমাকে নিয়ে এসছে। ওরা পেপার পেপার দেখে এসছিল। চাকরি ছিল তো, আমার ডিউটি করতাম আমি। রিটায়ার্ড করার পরে কি করব, তারপরেই তো রোগটা হয়। না, এইরকমটা হয়ে যাবে সেটা ভাবিনি। ব্রেন স্ট্রোক হয়ে বাস হয়ে গেল। আমার এটা রিটায়ার্ড করে আমি তো বেশি দিন ভালো থাকতে পারিনি। আমার বাড়ির লোক কেউ সেরকম এখানে ওখানে ছুটাছুটি করা দেখা দেখি করতে পারবে না। বোনেদের সংসার আছে আর দাদারাও ইয়ে আছে। তখন ওনার মেয়েকে আমি বললাম, দেখো তো এরকম কোথাও ইয়ে আছে নাকি অল্প পয়সার। তখন যাই হোক এই দিদির এটা পাওয়া গেল। তখন আমি বাড়িতে জানালাম এরকম। তো এইবার যাই হোক, আমার নাম নারায়ণ প্রসাদ কর। সবাই আমাকে করবাবু বলে জানে। একটা এয়ারলাইনে কাজ করতাম। আমার সেলসের কাজ বেশি। সেলসের বিশেষ করে প্যাসেঞ্জার হ্যান্ডলিং, প্যাসেঞ্জার যা কিছু ইয়ে হয়, প্যাসেঞ্জারকে আমার ইয়ে করা, চার্জ করা, এইটা হচ্ছে আমার মানে এয়ারলাইনের কাজ। ওখান থেকে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার সেটা ভাইদের একটু গোলমাল হয়ে গেছে, ভাইরা ও ওখানে রয়ে গেছে, তাই ভাই আমার শরীরের অসুস্থতাবশ তার কাজ করছে না। আমার আরও দু তিনটে বন্ধু আমরা যে একসাথে যে রিটায়ার্ড করলাম, তারা কিন্তু এই ব্রেন স্ট্রোক হয়েই হসপিটাল, কেউ হসপিটাল পৌঁছলো, কেউ হসপিটাল পৌঁছলো না, তারা চলে গেল। আমি ভাবছি যে ওরা যখন চলে গেল তাহলে আমিও যদি চলে যাই তো খুব ভালো হয়, কিন্তু সে ঈশ্বর আমাকে আর নিল না। আর মুরবিটা তখন না খুব দেখতে সুন্দর ছিলাম, সত্যি বলছি, ট্যাপা টুপা ফর্সা। এইবার একজনের খুব পছন্দ হয়েছে আমাকে, মানে ভদ্রলোকের শালার জন্য। চিন্তা কর, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ছেলেটি থাকে দিল্লিতে। ব্যাস আমার বাবা তো পুরো লুপে নিয়েছে ফুটবলের মতন। তারপরে তো বাবা ডিউটি চলে গেছে, আর আমাদের রেল কোয়ার্টারে না মানে এরকম ঘর উঠোন, তারপরে পাঁচিল। এই পাঁচিল একটা দরজা ছিল, দরজার ছিটকানি থাকতো, ওটা লক অ্যান্ড কি। ওইটার উপরে পা দিয়ে সেম ড্রেস এখন যেমন দেখছিস, এখানে একটা সায়া পরা আর এটা হচ্ছে চুড়িদারের একটা জামা পরা, পায়ে জুতো নেই। দৌড় দৌড় সেই দৌড়,
রাধাবল্লভ তলায়। ব্যাস সেই তো বসেছিল মিস্টার পাল, সে এইখান থেকে নিয়ে চলে গেল আমাকে। একদম অকপটে সত্যি কথা, আমার কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো রেজিস্ট্রি ম্যারেজ কিচ্ছু নেই, ওটাই আমার বিয়ে। এইভাবেই তারপরেই একটা ছেলে হলো। লড়াই আর লড়াই, কখনো 5 টাকা দিয়ে সেই পুতুল পুতুল সেন্টগুলো কিনে বিক্রি করতাম ছেলের দুধের কৌটো জোগাড়ের জন্য। কখনো শাড়ি, কেউ হয়তো শাড়ি বিক্রি করছে, একটা শাড়ি বিক্রি করলে আমাকে 5 টাকা দেবে, শাড়ি বিক্রি করতাম। তারপরে ছেলের জন্য লড়াই, ছেলেকে পড়ানো, কি করে ছেলেকে ভালো করে পড়বো। অত কষ্টের মধ্যেও আমার বড় ভাই বলল ঠিক আছে, ওর পড়াশোনা যা খরচা আমি তোকে দেবো। ওকে ব্যারাকপুরে ভর্তি করলাম, সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা। এই যে বৃদ্ধাশ্রমের কনসেপ্টটা না, আমার ওখান থেকেই দেখা, ওখান থেকেই মানে আমি দেখতাম। ব্যারাকপুর রামকৃষ্ণে দেখবে, তোমরাও দেখবে একটা বৃদ্ধাশ্রম আছে ওখানে। কিন্তু তখন যে টাকা পয়সা লাগে, এই লাগে, আর তখন ওই দেখতাম, ওই অবধি দেখতাম। আমি বাড়ি থেকে আসার পরেই এখানে, আর আমার বাড়ি থেকে আমি অন্য কোনো আশ্রমে যাইনি, আমি সোজা এই জায়গাতেই এসেছি। আর এই জায়গাতে এসে পরে এই মানে মা চণ্ডীকে আমার মানে নামটা আমি দিয়েছি, কিন্তু এই সঙ্গে আমার খুব মেয়ের মতো, আমিও আমাকেও বাপের মতো দেখে, আমিও মেয়ের মতো দেখে। ওই জন্য আমি বলি আমার এইটাই হলো আমার ঘর, আমার এই সংসার। আমি ভেবেছিলাম আর আমি আবার ট্রিটমেন্ট করতে পারলে সুস্থ হয়ে যাব, আবার আমি চলাফেরা শুরু হবে। হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্টটা আর করাতে পারলাম না। তো জানি না কাজে লাগতো নাকি হতো নাকি, কারণ হাত পা তো সবার ভাঙে, আবার কতজন আবার নতুন জীবন ফিরে পায়। কিন্তু আমি যে একদম বসা হয়ে যাব, আমার আর ইয়ে হবে না, আমি ভাবতে পারিনি। আগে পূজা একটা হোমে ছিল, জানো তো, গল্পটা করেছিস? করিসনি? আগে একটা হোমে ছিল, 1 মাস ছিলিস না? 1 বছর ছিল। তিনি সেখানে মোবাইল টোবাইলে ঘাঁটতেন, খুব বিশাল ব্যাপার ছিল। দিয়ে সেই হোম থেকে এত টাকা নিত হোমে যে আর এফোর্ড করতে পারলো না বাড়ির লোক। দিয়ে কল্যাণীতে ফেলে দিয়ে চলে এলো। সেই থেকে আর যা প্রথমে মেজাজ দেখাতো না, ফোন করে, একটা ফোন ছিল কাছে, সেই ফোনেও বলে দিত এখানে এই হচ্ছে সেই হচ্ছে, আমি থাকবো না, আপনারা এসে আমাকে নিয়ে, এরকম কিছু বলতে পারতো। তারপরে তো দাদারা সেই ফোনটা নিয়ে নিল। তাহলে পূজা এখন ম্যানেজার হয়ে গেছে এখানকার। আমার জীবনটা একদম অনেক হয়ে গেছে, জীবনের কোনো দাম নেই। ওরা আমার সব পাড়া প্রতিবেশী সব মিলে আমাকে নিয়ে এখানে ঢুকিয়ে দিল। আমি জানি না যে এইভাবে ঢুকাবে আমাকে, আমাকে শুধু নিয়ে আসে তোমার ঘুরতে যাবে, আমি ঘুরতে যাবো কি, আমি নিয়ে আসছি, আমি ঘুরতে আসি, ঘুরে আসি, আইনে আমাকে
এখানে রেখে গেল। ওখানে যাওয়ার সময় বঞ্জি জামাই সে করলো কি, ওখানে বেরিয়ে গেলো, লেখাপড়ি করে দিয়ে গেলো যে আর নেবে না আমাকে, আমার জীবনের মতন এখানে রাখলো। তখন আমি কী করব, আমি তাও বুঝি নাই যে আমাকে এরকম করে রেখে দিচ্ছে, আমি তাও বুঝি নাই। তারপরে ওটার পরের দিন আমার বঞ্জিও না, ওইটা এসে দেখি বাক্স নিয়ে আসে, বাক্স মধ্যে কী কাপড় জামা সব নিয়ে আসছে আমার। এই সমস্ত কেন নিয়ে আসে না, তুমি তো থাকবো কয়েকদিন, তুমি এখানে থাকো। বাক্স দিয়ে গেলে বাক্স, একটা বালতি ব্যাগ, জামা কাপড়, একটা বালতি, একটা মগ, আমাকে সব দিয়ে গেল। আমি বললাম যে এত কিছু কেন, তো তুমি এখানে থাকবো না কয়েকদিন, কয়েকদিন তো থাকবো এখানে, সেই জন্য সেটা দিয়ে গেল। জানি আমি। তার মধ্যে দেখো ওই আশ্রমে অন্তত 4 জন, 1 2 হ্যাঁ 4 জন কি 5 জন একদম উইদাউট পে থাকে। তাদেরকে ধরো দিয়ে চলে গেছে, আছে কিন্তু তাদের কেউ যে নেই সেটা বলবো না, তাদের দাদা আছে, বৌদি আছে, বোনেরা আছে, কিন্তু তারা প্রত্যেকেই তাদের বাড়িঘর দিয়ে ফ্ল্যাট বিক্রি করে নতুন ঠিকানায় চলে গেছে, যেটা আমার পক্ষে আর যোগাযোগ করা সম্ভবই নয়। তাদেরকেও আমার চালাতে হচ্ছে, তাদেরকেও, তাদের জামা কাপড় বলো, ওষুধপত্র বলো, খাওয়া দাওয়া বলো, A to Z। মানে আমি এখন ওদের মা হয়ে গেছি। দেখো আমার তো খুব হাইফাই আশ্রম নয়, যারা থাকে তারা যে একটা বিশাল অ্যামাউন্টের টাকা দেয় তাও না, কেউ 3000, কেউ 2500, কেউ 5000, তার মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে। হ্যাঁ, আমাকে বাঁচিয়ে রেখেছে কে বলো তো, আমার এই হোম ডেলিভারিটা। এই যে খাবারটা আমি তৈরি করে মানুষের দ্বারে পৌঁছাই, মানে ওদের থেকে যে ফিডব্যাকটা পাই না, বা পয়সা বলো যেটাই পাই, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এবার বললো তাহলে তুমি আশ্রমটা করছো কেন? এটা তো আমাকে একটা পরিচয় দিয়েছে, আমার একা থাকার সাহারা দিয়েছে, যে সমাজে আমি মাথা উঁচু করে, হ্যাঁ আমি ভাস্বতী কুমার, ওটা আমার পরিচয়, আমি অমুকের বউ না, অমুকের মা না, অমুকের কোনো মানে অমুকের মেয়ে, কারোর পরিচয় আমি কিন্তু পরিচিত হইনি। এই ওল্ড এজ হোমটা আমাকে পরিচয় দিয়েছে, আমি ভাস্বতী কুমার, আমি আশ্রম চালাই। মানে এটা আমার কাছে একদম সব দুঃখ কষ্টকে ছাপিয়ে চলে যায়, সব দুঃখ কষ্টকে আমি হাসি মুখে সব কিছু করতে পারি। যখন কেউ এসে বলে আশ্রমে দিদি আছে, আমায় কিন্তু কেউ বলেন আপনি অমুকের মা, আপনি অমুকের বউ, বা আপনি অমুক না। এটা হচ্ছে আমার একটা ঈশ্বরের আশীর্বাদ বলো, তোমাদের ভালোবাসা বলো, সব থেকে বড় পাওয়া আমি আমার নিজের আইডেন্টিটি একটা মেয়ে হিসাবে করেছি এই পুরুষ শাসিত সমাজে।